আসসালামু আলাইকুম, আমি রাবিদ। আজকের ভিডিওতে মূলত আমরা আরেকটি রোগ সম্পর্কে জানবো, যে রোগটির নাম হচ্ছে অ্যানজাইনা। এই অ্যানজাইনা মূলত কিভাবে এটা ছড়ায় বা কি কি কারণে এটা হতে পারে, বা কোন কোন বিষয়ের উপর যদি আমরা নজর দিই এবং প্রতিরোধ করতে পারি তাহলে এই রোগ থেকে আমরা রেহাই পাবো, সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। সো আজকের ভিডিও শুরু করা যাক। তো এখন আমরা অ্যানজাইনা সম্পর্কে জানার চেষ্টা করব। যদি আমি অ্যানজাইনা সম্পর্কে একটা বেসিক আইডিয়া দিতে চাই, তাহলে আমি যেভাবে এটাকে উপস্থাপন করব যে যখন আমাদের হৃদপেশিতে প্রয়োজনীয় সংখ্যক অক্সিজেন সরবরাহ মানে ভালোভাবে বা সঠিকভাবে, মানে হৃদপিণ্ডে যতটুকু অক্সিজেন প্রয়োজন সেই পরিমাণ অক্সিজেন যদি হৃদপেশি না পায়, তখন আমাদের হৃদপেশির মধ্যে এক ধরনের ব্যথা অনুভূত হয় বা আমরা এক ধরনের অস্বস্তি অনুভব করি। এই অস্বস্তি বা যে ব্যথাটা আমরা অনুভব করি, এটাকে আমরা কি বলতেছি? অ্যানজাইনা বলতেছি। যদি আমরা সংজ্ঞাটার দিকে লক্ষ্য করি, যে হৃদপেশিতে যখন পর্যাপ্ত O2 সমৃদ্ধ রক্ত সরবরাহ পায় না, তখন যে অস্বস্তির অনুভূত হয় এবং বুকের মাঝে যে ব্যথা অনুভূত হয়। এই কথাটি একটু মনে রাখতে হবে যে কোথায় ব্যথা অনুভূত হয়, বুকের মাঝে ব্যথা অনুভূত হয়, তাকে অ্যানজাইনা বলে। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে কেন মূলত হৃদপেশিগুলো প্রয়োজনীয় অক্সিজেন সমৃদ্ধ রক্ত সঠিক যোগান পায় না। এটা হইতে পারে যে নানান ধরনের কারণ, হয়তো ধূমপান হইতে পারে, উচ্চ রক্তচাপ হইতে পারে, বা আমরা যখন অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খাই, সেই সব চর্বি জাতীয় খাবার খাওয়ার ফলে আমাদের রক্তের মধ্যে কোলেস্টেরল জমা। আমরা হার্ট অ্যাটাক বা বলি হার্ট ফেলিওর, এইসব কারণেও আমরা দেখেছিলাম যে অধিক তৈলাক্তযুক্ত খাবার খাওয়ার পরে কি হয়েছিল, আমাদের রক্তনালীগুলোর মধ্যে কোলেস্টেরল জমা হয়ে তা ব্লক হয়ে গিয়েছিল। আচ্ছা, ওইখানে যে রক্তনালী ব্লক হয়ে যাওয়ার যে একটা প্রক্রিয়া বা কিভাবে ব্লক হয়েছে, এই সম্পর্কে আমরা কোনো ধারণা দেইনি, কিন্তু এখন আমরা এই সম্পর্কে জানার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমরা কি বললাম, যে অধিক তৈলাক্তযুক্ত খাবার বা অন্যান্য যেসব কারণে মূলত আমাদের রক্তনালীতে অধিক কোলেস্টেরল যুক্ত হয়েছে, সেই সব কোলেস্টেরল কি করে, রক্তনালীকে সংকুচিত করে। যদি আমরা এদিকে লক্ষ্য করি, প্রথম অবস্থায় রক্তনালীদের মধ্যে কোনো ব্লক নাই, ফলে খুব সহজে মূলত O2 যুক্ত রক্ত এই রক্তনালীর ভিতরে প্রবেশ করে। এখন প্রশ্ন আসতে পারে যে এই রক্তনালীটার নাম কি? এই রক্তনালিকার নামটা আমরা কিভাবে বলতে পারি? যেহেতু এই রক্তনালীটা O2 যুক্ত রক্ত পরিবহন করছে, তাই এটাকে আমরা ধমনী বলতে পারি। আচ্ছা, এবং ধমনী, শিরা, কৌশিক জালিকা এই সম্পর্কে আমরা জানবো, এই অধ্যায়ের মধ্যে এটা অন্তর্ভুক্ত আছে। দেন প্রথম অবস্থার মধ্যে কোনো ব্লকেজ নেই, ফলে O2 যুক্ত রক্ত খুব অনায়াসে চলে যেতে পারছে। দ্বিতীয় অবস্থা যদি আমরা খেয়াল করি, এখানে রক্তনালী, এই যে আমরা কালো কালার যে অংশগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে কি, কোলেস্টেরল। এইসব কোলেস্টেরল মূলত রক্তের মধ্যে থাকে, রক্ত দিয়ে যখন চলাচল করে তারা আস্তে আস্তে জমাটবদ্ধ হতে হতে এক ধরনের চুনময় পদার্থে, কোন ধরনের পদার্থে? চুনময় পদার্থে পরিণত হয় এবং একটা শক্ত অবস্থান তৈরি করে। এই শক্ত অবস্থানের কারণে যদি আমরা দুইটা চিত্র কম্পেয়ার করি, আগে রক্ত অনেক ফ্লুয়েন্টলি, অর্থাৎ কোন ধরনের বাধা ছাড়া যেতে পারছিল, কিন্তু এই ক্ষেত্রে রক্ত মূলত একটু একবারে সংকুচিত হয়ে গেছে, মানে ঠিকঠাক ভাবে যাইতে পারতেছে। এই কারণে মূলত কি, এই যে ব্লক যে হয়ে গেছে, এই ব্লককে আমরা কি বলতেছি? অ্যাথেরোক্লোরোসিস বলি। এটা মূলত অনেক ইম্পর্টেন্ট। এটা মূলত সব ধরনের কোয়েশ্চেন, আমি মেডিকেল বলি, ইউনিভার্সিটি বলি বা এইচএসসি কোয়েশ্চেনও যদি আমি বলি, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। প্রশ্ন আসতে পারে, এই যে অ্যাথেরোক্লোরোসিসটা যে এখানে সংগঠিত হয়েছে, এটা কোথায় সংগঠিত হয়েছে? এটা সংগঠিত হচ্ছে ধমনীর এন্ডোথেলিয়াম প্রাচীরে। কোনের এন্ডোথেলিয়াম প্রাচীরে মূলত কি জমা হয়, যে কোলেস্টেরল বা অ্যাথেরোক্লোরোসিস প্রক্রিয়াটা সংঘটিত। অ্যানজাইনার কারণগুলো কি, এখন আমরা তা জানবো। এখন আমরা অ্যানজাইনার কারণ সম্পর্কে জানবো, অর্থাৎ কি কারণে অ্যানজাইনা মূলত আমাদের দেহে উৎপত্তি হয় সেই সম্পর্কে জানবো। ফার্স্ট হচ্ছে হৃৎপিণ্ডের করোনারি ধমনী। আমরা জানি হৃৎপেশিতে অক্সিজেন সরবরাহ করে। পরবর্তীতে কি করে, এই যে করোনারি ধমনীর সাহায্যে অক্সিজেন সরবরাহ করে, সেই ধমনীর মধ্যে যদি কোলেস্টেরল জমা হয়ে অর্থাৎ ব্লক সৃষ্টি করে, তখন প্রয়োজনীয় সংখ্যক অক্সিজেন যায় না, অর্থাৎ অক্সিজেনের সরবরাহ কমে যায়। পরবর্তীতে কি করে, আমরা তো জানি যে হৃৎপিণ্ড প্রতিনিয়তই মূলত পাম্প যন্ত্রের মতো কাজ করে, সে রক্তকে মূলত পাম্প করে সারা দেহে মূলত চালিত করে। এই জন্য হৃৎপিণ্ডের কিন্তু অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। কেন শক্তির প্রয়োজন? কারণ সে যেহেতু প্রতিনিয়ত পাম্প যন্ত্রের মতো কাজ করতেছে, তার জন্য অবশ্যই তার শক্তির প্রয়োজন হবে। এই শক্তির জন্য সে কি করে, বিকল্প উৎস খুঁজে। যেহেতু তার একটা উৎস সোর্স অফ হয়ে গেছে, সে অন্য একটা সোর্স তো অবশ্যই সন্ধান করে।
এই জন্য সে বিকল্প উৎস হিসেবে অবাধ শ্বসন প্রক্রিয়া কি করে, পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। এই পাইরুভিক অ্যাসিড যে উৎপন্ন হয়েছে একটা উপজাত হিসেবে কি উৎপন্ন হয়েছে, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। এই ল্যাকটিক অ্যাসিড গুলা যদি অতিরিক্ত পরিমাণে হয় বা অতিরিক্ত ল্যাকটিক অ্যাসিড কি করে, হৃৎপিণ্ড জমাট হয়ে যায় এবং এই জমাট থেকে পরবর্তীতে কি হয়, আমাদের মাঝে ব্যথার অনুভূতি হয় বা ব্যথার সৃষ্টি হয়। এভাবেই মূলত অ্যানজাইনার উৎপত্তি হয়। এখন হচ্ছে কাদের হয়, যে কোনো বয়সের ক্ষেত্রে অ্যানজাইনার ব্যথা হতে পারে, একটা নির্দিষ্ট কোনো বয়সে মানে, বাট একটা পরিসংখ্যানের ক্ষেত্রে যদি আমরা এটা লক্ষ্য করি যে 55 বছরের পুরুষ বা 65 বছরে বা তার চেয়ে বেশি মহিলাদের ক্ষেত্রে ওই অ্যানজাইনার ব্যথাটা হতে পারে। এখন আমরা অ্যানজাইনার কিছু প্রকারভেদ সম্পর্কে জানবো পরবর্তী স্লাইডে, এবং এর পরবর্তী স্লাইডে মূলত আমরা এর লক্ষণ বা কিভাবে আমরা এটা প্রতিকার বা প্রতিরোধ করব সেই সম্পর্কেও আমরা জানবো। এখন আমরা অ্যানজাইনার প্রকারভেদ সম্পর্কে জানবো, কিন্তু অ্যানজাইনার প্রকারভেদ সম্পর্কে জানার আগে আমরা অ্যানজাইনা সম্পর্কে আরো দুটি তথ্য জেনে নিই যেগুলো এমসিকিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট অফ অল, অ্যানজাইনার অপর নাম হচ্ছে অ্যানজাইনা পেক্টোরিস। কি? অ্যানজাইনা পেক্টোরিস। এবং আমাদের কোন জিনিসটা খুব বেশি মনে রাখতে হবে, আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে অ্যানজাইনাকে মূলত হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ হিসেবে গণ্য করা হয়। তাহলে অ্যানজাইনাকে সাধারণভাবে হচ্ছে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থিত অ্যানজাইনা, একটা হচ্ছে অস্থিত অ্যানজাইনা, একটা হচ্ছে প্রিনোজমেটাল অ্যানজাইনা। তাহলে স্থিত অ্যানজাইনার ক্ষেত্রে কি হয়, যে রক্তনালীর মাধ্যমে হৃৎপিণ্ডে রক্ত যায় সেই রক্তনালীটা মূলত কত পার্সেন্ট ব্লক হয়, 40 থেকে 60% হচ্ছে ব্লক হয়ে যায়। এই পার্সেন্টেজ গুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, 40 থেকে 60%। আচ্ছা, এবং সামান্য বিশ্রাম নিলে মূলত এই স্থিত অ্যানজাইনা থেকে কিছু পরিমাণ প্রতিকার বা রেহাই পাওয়া যায়। অস্থিত অ্যানজাইনার ক্ষেত্রে রক্তনালী মূলত 90 থেকে 99% ব্লক হয়ে যায়। আচ্ছা, এবং এই অবস্থাটা কিন্তু অনেক বেশি সিরিয়াস অবস্থা হয়ে যায় অ্যানজাইনার ক্ষেত্রে, কারণ কত পার্সেন্ট ব্লক হয়, 90 থেকে 99% ব্লক হয়ে যায়। তারপর হচ্ছে প্রিনোজমেটাল অ্যানজাইনার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে হৃৎপিণ্ডের রক্তনালী ক্রমাগত সংকোচন প্রসারণ, অর্থাৎ এটা বলতে বোঝানো হচ্ছে যে ধরলাম আমরা হৃৎপিণ্ডের রক্তনালী এখন সংকুচিত অবস্থায় আছে, হঠাৎ করে কি হয়েছে, এটা প্রসারিত হয়ে গেছে। অর্থাৎ এই যে হৃৎপিণ্ডের রক্তনালী সংকুচিত অবস্থায় আছে, হঠাৎ করে সে প্রসারিত হয়ে গেছে। আবার হৃৎপিণ্ডের রক্তনালী প্রসারিত আছে, হঠাৎ করে সে আবার সংকুচিত হয়ে গেছে। অর্থাৎ এই যে এইভাবে মূলত প্রক্রিয়াটি ঘটতে থাকে, মানে সংকুচিত আছে, হঠাৎ করে প্রসারিত হয়ে গেছে, প্রসারিত আছে, হঠাৎ করে সংকুচিত হয়ে গেছে, আবার সংকুচিত আছে, হঠাৎ করে প্রসারিত হয়ে গেছে, আবার প্রসারিত আছে, হঠাৎ করে সংকুচিত হয়েছে, মানে এইভাবে ঘটতে থাকে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটির নাম হচ্ছে প্রিনোজমেটাল অ্যানজাইনা। এখন আমরা বই থেকে মূলত অ্যানজাইনা রোগের লক্ষণ কি কি বা এটা কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি বা কি কি ব্যবস্থা নিলে এটা থেকে আমরা রেহাই পেতে পারি তার সম্পর্কে আমরা বই থেকে সরাসরি দেখব। এখন আমরা বই চলে যাই। এখন আমরা বই চলে এসেছি এবং বই থেকে মূলত আমরা অ্যানজাইনার লক্ষণ দেখব। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে উরুফলক বা স্টানাম এর পিছনে বুকে ব্যথা। এন্ড স্টানাম কি? স্টানাম সম্পর্কে আমরা মূলত পরবর্তী অধ্যায়, যেটির নাম হচ্ছে শ্বাস বা প্রশ্বাস ক্রিয়া, এই অধ্যায়ে মূলত আমরা স্টানাম সম্পর্কে জানতে পারবো। এখন আমরা কি দেখতে পাচ্ছি, উরু বা স্টানামের পিছনে বুকে ব্যথা হয়, অর্থাৎ এখানে জাস্ট আমরা বুকে ব্যথা হওয়াটাই যদি আমরা উল্লেখ করি তাতে কোনো সমস্যা নেই। ব্যায়াম বা অন্য শারীরিক কাজে, মানসিক চাপে, অতিভোজন, শৈত্য বা আতঙ্কে বুকে ব্যথা হতে পারে। ব্যথা 5 থেকে 30 মিনিট পর্যন্ত স্থায়ী হয়। এই যে 5 থেকে 30 মিনিট, এটা মূলত অনেক বেশি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। পরবর্তীতে অ্যানজাইনা গলা, কাঁধ, চোয়াল, বাহু, পিঠ এমনকি দাঁতেও ছড়াতে পারে। অনেক সময় ব্যথা কোত্থেকে হচ্ছে তা বোঝা যায় না। বুকে জ্বালা পড়া, এটা আমরা দিতে পারি। চাপ বা নিষ্পেষণ বা আড়ষ্ট ভাব সৃষ্টি হয়ে অস্বস্তি প্রকাশ পায়। আমরা মূলত অ্যানজাইনার সংজ্ঞার মধ্যে এটা দেখেছিলাম যে তার মধ্যে কি হয়, বুকে ব্যথার পাশাপাশি কি হয়, বুকে ব্যথার পাশাপাশি অস্বস্তি প্রকাশ ঘটে। তারপর হচ্ছে বুকে ব্যথা ছাড়াও হজমে গন্ডগোল বা বমি ভাব হতে পারে। ঘন ঘন শ্বাস নেওয়া বা দম ফুরিয়ে বা হাঁপানি দেখা দিতে পারে। এখন আমরা অ্যানজাইনাকে কিভাবে প্রতিকার করতে পারবো সেই সম্পর্কে জানব।
প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে রোগী দেখার সাথে সাথে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইসিজি বা ইকোকার্ডিওগ্রামের মাধ্যমে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে ইসিজি এর পুনরূপ কি? ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইসিজি এর পুনরূপ কি? ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইসিজি ও ইলেকট্রোকার্ডিওগ্রামের মাধ্যমে ব্যথার কারণ নির্ণয় করতে হবে এবং প্রয়োজনীয় ওষুধ খেতে হবে। রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসকের অপারেশন অথবা এনজিওগ্রামের পরামর্শ দিতে হবে। নিয়মিত পরিমিত ব্যায়াম বা হাঁটা চলা, কায়িক পরিশ্রম করা, আলস্য পরিবহন বা স্থূলতা বলতে বোঝানো হয়েছে যে অতিরিক্ত ওজন, তা মূলত রোধ বা প্রতিরোধ করতে হবে। সুষম ও হৃদবান্ধব খাবার খেতে হবে, অর্থাৎ তৈলাক্ত খাবার কম পরিমাণে খেতে হবে। ডায়াবেটিস, রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা ইত্যাদি ব্যবস্থা অবলম্বনে অ্যানজাইনার ব্যথার সম্ভাবনা কমবে। তাহলে আমরা অ্যানজাইনার প্রতিকার পড়ার মাধ্যমে অ্যানজাইনা সম্পর্কে যাবতীয় তথ্য জেনে ফেলেছি। এই অ্যানজাইনা যেমন সিকিউর জন্য গুরুত্বপূর্ণ, পাশাপাশি এর তথ্যগুলো হচ্ছে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। সো অ্যানজাইনা সম্পর্কে যাবতীয় তথ্য আমাদের জানা শেষ। যারা ভিডিওটি দেখেছেন এবং তাদের কাছে যদি মনে হয়ে থাকে এই ভিডিওটি তাদের জন্য একটু হলেও তাদের উপকারে এসেছে, অবশ্যই একটি লাইক, অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক বা সাবস্ক্রাইব আমাকে এই ধরনের ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রাণিত করে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।